Hello, my lovely viewers. Welcome back to my channel. If you are new here, I am Orko Priya. I am pursuing Bachelor's of Travel and Tourism Management. Now I am in my sixth semester and also I work at a tourism company. I am a vocal-over artist and I love to do adventure and sports. পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। ছোটবেলা থেকেই ভূগোলে আমরা এই লাইনটা পড়ে আসছি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন আমাদের মন একটু সুযোগ পেলেই সমুদ্রের দিকে ছুটে যেতে চায়? হয়তো আমাদের শরীরের ভেতরেও এই জলের টানটাই লুকিয়ে আছে। সমুদ্রের বিশাল নীল জলরাশি, গর্জনে ধুয়ে যাওয়া বালুতট আর দিগন্ত জোড়া হাওয়া, এই সবকিছুর সামনে দাঁড়ালে মনের সব ক্লান্তি যেন এক নিমেষে উধাও হয়ে যায়। আর আমরা বাঙালিরা তো সমুদ্রের প্রেমে চিরকালই হাবুডুবু। গুড মর্নিং এভরিওয়ান। তো গুড মর্নিং ফ্রম দীঘা। তো আমরা এখন ঘুম দিয়ে উঠে খাচ্ছি ব্রেড অ্যান্ড জ্যাম। আর এখানে আমি বকরির থেকেও তাড়াতাড়ি ঘুম দিয়ে উঠে গেছি। এখন বাজে 6টা। আমরা উঠেছি 5:30, 5:20 এরকম নাগাদ। তো মা ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছে আমাদের জন্য, খাচ্ছি। দিয়ে আমরা যাবো, আমরা উঠেছি 5:09। আমরা যাবো মোহনায়। তো মর্নিং স্টার্ট উইথ দিস, যে আমরা এখন মোহনায় যাচ্ছি। এখান দিয়ে আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছি। আমাদের যেতে পড়ছে 150। আবার মোহনায় গিয়ে তোমাদের পুরো দীঘা মোহনাটা দেখাবো। তো আমরা টোটো থেকে নেমে পড়েছি আর এখন সবে বাজে 7টা, বাট রোদ উঠছে। যাক, বৃষ্টির থেকে বেটার রোদ উঠছে। তো আমরা এখন টোটো থেকে নেমে পড়েছি, বাট একটু হেঁটে যেতে হবে। হেঁটে গেলেই আমাদেরকে সমুদ্র দেখাবো গাইস। সমুদ্রের প্রতি এই ভালোবাসার টানেই আমাদের এইবারের গন্তব্য ছিল সবার প্রিয়, চেনা অথচ প্রতিবারেই নতুন রূপে ধরা দেওয়া দীঘা। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে এটা একটু দীঘার প্রথম পর্ব। একদমই না। দীঘার ফার্স্ট পার্ট কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে পোস্ট করা হয়ে গেছে। আর প্রথম পর্বে আপনাদের যে ভালোবাসা আর রেসপন্স পেয়েছি তা সত্যিই দারুণ। আমরা জানি আপনারা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই যে পরের পার্টটার কি হলো। দীঘা সমুদ্র সৈকতে আমাদের পরবর্তী অভিজ্ঞতা কেমন ছিল। হ্যাঁ, আপনাদের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আজ নিয়ে এলাম দীঘা ভ্রমণের দ্বিতীয় পর্ব। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যারা এখনো আমাদের দীঘা ট্যুরের প্রথম পর্বটি দেখেননি তারা চট করে আমাদের চ্যানেলে গিয়ে ফার্স্ট পার্টটা দেখে নিন। তাহলে এই দ্বিতীয় পর্বটি উপভোগ করতে আরো বেশি ভালো লাগবে। চলুন মেতে উঠি সমুদ্রের কলতানে। সমুদ্রের ঢেউগুলি যেভাবে পায়ে এসে আছড়ে পড়ে, ঠিক সেভাবেই আমাদের এই নতুন ভ্লগ বা ভিডিওটি আপনাদের মনে জায়গা করে নেবে বলে আমার বিশ্বাস। আর দেরি না করে চলুন একসঙ্গে উপভোগ করি দীঘার এই রঙিন সফর। নিচে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন দীঘার কোন জায়গা আপনারা সবচেয়ে বেশি ঘুরতে পছন্দ করেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের পরবর্তী ভ্রমণের জন্য দারুণ অনুপ্রেরণা দেয়। তাহলে আর অপেক্ষা কিসের, চলুন শুরু করা যাক আজকের পর্ব। ভিডিওর প্লে বাটনে ক্লিক করুন আর আমাদের সাথে দীঘার হাওয়ায় ভেসে যান। সো দীঘার ডে 2 তে আমরা সকাল সকাল ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে গেছিলাম দীঘা মোহনায়। আর তোমরা ভিডিও দেখতেই পেলে যে কত মাছ ওখানে বিক্রি হচ্ছিল এবং আমরাও কিন্তু ওখান দিয়ে মাছ নিয়েছিলাম। সো আমরা কিনেছিলাম কাঁকড়া আর নোনা ইলিশ মাছ। গাইস, তো আমরা এখন মোহনা থেকে বাড়ি ফেরার সময় টোটো নিইনি। অ্যাকচুয়ালি এর আগেও আমি এই পুরো কোস্টাল এরিয়া জুড়ে ট্রেক করেছি। ঠিক আছে, আমি যে এই কোস্টাল এরিয়া জুড়ে আগেও ট্রেক করেছি। তো অনেকদিন সেই মেমোরিটা একটু ধুলো চাপা পড়ে গেছিলো, বালি চাপা পড়ে গেছিলো। আমি সেই বালিটাকে আবার সরিয়ে সেই ইয়াদেগুলো আবার নতুন করে রিক্রিয়েশন করতে চাইছি। তো তাই জন্য হ্যাঁ, অল্প কিলোমিটার বলে। আর সেই গ্রুপটাও মানে একটা ক্যাম্পের গ্রুপের সাথে গেলে সেইটা একটা আলাদা রকম, সবার সাথে আলাদা আলাদা একটা ইয়ে থাকে। তো রিক্রিয়েশন, তখন তো পিঠের মধ্যে এত ভারী বোঝা ছিল, এখন তো বোঝাটাও নেই। বাট
হোয়াট এভার, একটু সেই মেমোরিটাকে তাজা করে নিচ্ছি। তো আমরা সমুদ্রের ধার ধরে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, এই যে সি বিচ কোস্টাল এরিয়াটা ধরে হাঁটছি। মাও আছে, মাও হেঁটে যাচ্ছে। বনু অ্যাকচুয়ালি আমার পক্ষে তত লম্বা ট্রেক করা সম্ভব না, অতটা অভিজ্ঞতা অর্জন করা সম্ভব না, কিন্তু ছোটোখাটো হেঁটে দেখতে চাই কেমন লাগে একটুখানি, মানে খুবই সামান্য যাই ব্যাপারটা। হোক, চলো। অনেকেই আছে যারা আমাকে খুব কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে যে তোর পাহাড় পছন্দ নাকি সমুদ্র। এই প্রশ্নটা শুনলেই আমার মনে মনে একটু হাসি পায়। আমি তাদের ঠিক বোঝাতেই পারি না যে দুটো জায়গা আসলে আমার কাছে দুটো চোখ বা দুটো ভালোবাসা। যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে আপনার বাম হাতটা বেশি পছন্দ নাকি ডান হাতটা, আপনি কি অ্যান্সার দিতে পারবেন? আপনি কোনো হাতটাকে বেছে নিতে পারবেন বা কেটে বাদ দিতে পারবেন? একদম না। ঠিক তেমনই আমার জীবন থেকে এই সমুদ্রকে বাদ দিতে পারাও সম্ভব না, আবার পাহাড়কেও না। আমি কোনোটার সাথে কোনোটা তুলনা করতে পারি না। দুটো আমার কাছে ভীষণ 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 প্রিয়। পাহাড়ের ওই মেঘে ঢাকা শৃঙ্গ, পাইন বনের নিস্তব্ধতা, কনকনে হাওয়া যেমন আমাকে টানে, ঠিক তেমনি সমুদ্রের অন্তহীন নীল জলরাশি, উত্তাল ঢেউয়ের গর্জন আর নোনা হাওয়া আমার মনের ভেতরে সব ক্লান্তি ধুয়ে দেয়। দুটো জায়গার টানই আমার কাছে তীব্র। এবার দীঘা মোহনা থেকে আমরা আস্তে আস্তে নিউ দীঘার দিকে এগাচ্ছিলাম। এই দুটো জায়গার সংযোগকারী সমুদ্রের ধার ঘেঁষে তৈরি হওয়া রাস্তাটা যে কতটা সুন্দর আর মনোরম, তা নিজের চোখে না দেখলে সত্যিই বিশ্বাস করা যায় না। এক পাশে অবিরত উত্তাল সমুদ্রের গর্জন আর ঠান্ডা হাওয়া, আর অন্য পাশে মানুষের হাতের ছোঁয়ায় সেজে ওঠা এক আশ্চর্য সুন্দর পৃথিবী। এখানে প্রকৃতির বিশালতা আর মানুষের হাতের কারুকাজ যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। পায়ে পায়ে যত এগাচ্ছি চারপাশের পরিবেশটা ততই মুগ্ধ করছে। সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই, কিন্তু তার সাথে এই পুরো রাস্তাটা যেভাবে নান্দনিক ভাস্কর্য আর স্ট্যাচু দিয়ে সাজিয়ে তোলা হয়েছে, তা এক কথায় অসাধারণ। হাঁটতে হাঁটতে চোখ আটকে যাচ্ছিল চারপাশের চমৎকার সব কারুকার্যে। কোথাও রাস্তার ধারে হঠাৎ চোখে পড়ল বিশাল আকৃতির দাবার ঘুঁটি, যেন কোনো রূপকথার দেশের রাজপুত্র এসে সমুদ্রের তীরে মস্ত বড় দাবার বোট সাজিয়ে গেছে। আর একটু এগাতেই আবার চোখে পড়লো অন্যরকম আবহ, একদম নিখুঁত চাইনিজ স্টাইলের স্থাপত্য নকশা। তো আমরা হাঁটতে হাঁটতে ওল্ড দীঘা থেকে দেখো চলে মানে ওল্ড দীঘার দিকে এগিয়ে এসেছি মোহনা থেকে হাঁটতে হাঁটতে। আর পুরো চাইনিজ মনেস্ট্রির মতো বানিয়েছে। চাইনিজ মনেস্ট্রিগুলো একদম একেবারে যেরকম দেখতে হয়। এগুলো অ্যাকচুয়ালি রেস্টিং পয়েন্ট, তোমরা এখানে বসে রেস্ট করতে পারবে। আর এই যে এখানে দেখো ড্রাগনস, মানে পুরো চাইনিজ মনেস্ট্রিকে কপি করে বেশ সুন্দর একটা লাগছে, কিন্তু খুব সুন্দর লাগছে ড্রাগনস। এই পুরো রাস্তাটাই এমন ভাবে সাজানো যে কোনো পথিকের মন ভালো হয়ে যাবে। এই সবকিছুর মাঝে যা দেখে বুকটা গর্বে ভরে উঠলো আর দু পা থমকে দাঁড়ালো, তা হলো রাস্তার এক জায়গায় দাঁড়িয়ে থাকা ছৌ নাচের চমৎকার মূর্তি। রঙিন মহিষাসুর মর্দিনী বা বিভিন্ন পৌরাণিক চরিত্রে সেই চেনা মুখোশ আর নাচের মুদ্রাগুলো ভাস্কর্যের মাধ্যমে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। ছৌ নাচ সাধারণ কোনো নৃত্যশৈলী নয়, এটি আমাদের পশ্চিমবঙ্গের লোক সংস্কৃতির এক অনন্য নিদর্শন। আমাদের বাংলার মাটি আর মানুষের এক মস্ত বড় গর্বের জিনিস। ইউনেস্কো হেরিটেজ তকমা পাওয়া পুরুলিয়ার এই ঐতিহ্যবাহী শিল্পকে যখন বাংলার এই বিখ্যাত সমুদ্র সৈকতে এমন সম্মানিত হতে দেখলাম, তখন একজন বাঙালি হিসেবে সত্যি এক অদ্ভুত আনন্দ ও অহংকার অনুভব করলাম। রাস্তার একধারে দেওয়াল জুড়ে অত্যন্ত যত্ন সহকারে ফুটিয়ে তোলা হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আর শিল্পী নন্দলাল বসুর সেই কালজয়ী সৃষ্টি সহজ পাঠ। সুন্দর সুন্দর আঁকা ও লাইনগুলো, কালোকারের সেই চেনা রেখাচিত্রের আদলে তৈরি করা শিল্পকর্মগুলি দেখার সাথে সাথেই চোখের সামনে মুহূর্তের মধ্যে ভেসে উঠল স্লেট পেন্সিল, ছোটবেলার সেই ব্যাগ নিয়ে স্কুলে যাওয়া। মনে পড়ে গেল সেই প্রথম পড়তে শেখার দিনগুলোর কথা। অবিকল যেন কানে বেজে উঠল ছোট খোকা বলে অওয়া, শেখে নিশে কথা কওয়া। এই সহজ সরল লাইনগুলো পড়েই তো আমাদের মতো কত কোটি বাঙালি অক্ষরের সাথে প্রথম পরিচয় করেছিল, পৃথিবীর আলো চেনা শুরু করেছিল।
সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে এই যান্ত্রিক আধুনিকতার যুগেও যখন এই চেনা ছবিগুলো চোখের সামনে জীবন্ত হয়ে উঠল, তখন মনে হলো স্মৃতির টাইম মেশিনে চড়ে এক ধাক্কায় ফিরে গেছি 10-12 বছর আগের সেই নির্ভেজাল নিষ্পাপ দিনগুলোয়। প্রায় নিউ দীঘা ঢোকার কাছাকাছি জায়গায় এই দোকানটা ছিল। এইটা একটা কি রিংস এর দোকান। কি রিং গুলো এত সুন্দর ছিল, আমি ভিডিওটা না নিয়ে তোমার সাথে শেয়ার না করে পারলাম না। সবকটা কি রিং কি সুন্দর বারবি ডলের মতো ডল পুতুল গুলো, আর এরকম হয় ছোট ছোট ডল পুতুলের মতো থাকে, ঠিক আছে, এগুলোই কিছু কিছু এমন এমন ডল পুতুল ছিল, ডল পুতুল গুলো বেশ বড় বড় কি রিং এর সাথে। তো ন্যাচারালি এতটা রাস্তা হেঁটে খুব জোর খিদে পেয়ে গেছিল, তো ফার্স্টে আমরা একটা রেস্টুরেন্টে বসে প্লেন ধোসা খেয়েছিলাম, অ্যান্ড তারপরে বাড়ি এসে আবার আমরা পাস্তা খেয়ে নিয়েছিলাম। তো আমি এবার এসে রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে আমরা যাচ্ছি স্নান করতে, কারণ দীঘায় একবার ডেলি স্নান করবো না, এটা তো হতেই পারে না। বোনও রেডি, সবাই রেডি, আমরা এবার যাবো স্নান করতে সমুদ্রে। সমুদ্রে আজ তাড়াতাড়ি স্নান করতে যাচ্ছি, কারণ কালকে অনেক কম স্নান করতে পেরেছিলাম, 1 ঘন্টা, আজকে 2-3 ঘন্টা স্নান করবো। সমুদ্র মে কিনারা তু। আজকে দেখতেই পাচ্ছ সমুদ্রে কতটা ভিড় ছিল, আর এই সমুদ্রে আজকে স্নান করতে গিয়ে একটা হরেবল এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে। মানে আজকে সমুদ্রে আমরা যখন গেছি তখন জোয়ারের টাইম, বোল্ডার অব্দি প্রায় জলটা উঠে এসছে, আর ভীষণ ভাবে ভিড় ছিল। দীঘা এখন প্রচন্ড ভিড় হয়ে গেছে, মানে প্রচন্ড লোকজনের গ্যাদারিং থাকে অল টাইম। কালকেও সেটা পেয়েছিলাম, আজকেও প্রচন্ড ভিড় ছিল। তো এবার এতটা ভিড় প্লাস বোল্ডার অব্দি পুরো জলটা চলে এসেছে, প্রথমে আমার মনে হচ্ছিল যে না, স্নান করবো না, নামবো না সমুদ্রে। যখন একটু ভাটা আসা স্টার্ট করবে সেই সময়টা নামবো। তারপর মনে হলো যে না, সমুদ্রের কাছাকাছি চলে এসেছে, একদম নামবো না। সেই যে পাকামিটা আমি করলাম, দিয়ে সমুদ্রের জলের মধ্যে নামলাম। রীতিমতো বোল্ডার গুলো যখন জলটা অনেকটা অব্দি এগিয়ে আসে বোঝা যায় না। এবার আমি যখন সমুদ্রে নেমেছি তখন রীতিমতো সবাই নেমেছে, বাবা মা বোন। এবার আমার তাদেরকে নিয়ে একটু টেন্স লাগছিল যে বাই চান্স যদি বোল্ডারে ধাক্কা খেয়ে যায়, আর জোর জোর ঢেউগুলো আসছিল, তো যদি কোথাও লেগে যায়, পিঠে লেগে যায়। এরকম বেশ কয়েকটা ঢেউ আস্তে আস্তে একটা বিশাল বড় ঢেউ এসছে। তো আমি না ওই ঢেউয়ের সময় সবাইকে খুঁজছিলাম যে চারপাশে কোথায় আছে, বাবা কোথায়, বোন কোথায়, সবাইকে খুঁজতে গিয়ে ঢেউটা তো আমার উপর একদম আছড়ে পড়েছে। থ্যাংক গড সবাই ঠিকঠাক মতো ছিল। মা, বনু, বাবারও পায়ে কেটে গেছে, মায়েরও হালকা লেগেছিল, বোনেরও হালকা লেগেছিল। আর এদের সবাইকে খুঁজতে গিয়ে আমি বিভৎস জোরে একটা বোল্ডারে গিয়ে ধাক্কা খেয়েছি, আর আমার একদম কালশিটা পড়ে অবস্থা খারাপ হয়ে গেছিল। কিন্তু আরো একটা ডেঞ্জারাস জিনিস হয়েছিল, সেটা আমি তোমাদেরকে খাওয়ার পরে শেয়ার করব। তো সকালে যেরকম তোমাদের বলেছিলাম যে মোহনা থেকে আমরা কাঁকড়া আর মাছ কিনেছিলাম, তো সেইগুলো রান্না করতে দিয়েছিলাম ওখানকারই দোকানে, আর ভাতও রান্না করতে দিয়ে দিয়েছিলাম তার সাথে কিনে। তো দেখো, ভাত, কাঁকড়ার ঝোল আর এই যে ইলিশ মাছ আমাদের কিন্তু রেডি। এবার আমরা খেতে বসবো। এবার আমি খাবারগুলোর রিভিউ একটু তোমাদেরকে দিই। ইলিশ মাছটা তো খুবই টেস্টি ছিল। অনেকে বলে যে সমুদ্রের ইলিশে কোনো টেস্ট হয় না বা সামথিং, বাট ইলিশ মাছটা সত্যি বলতে প্রচন্ড টেস্টি ছিল। আর একটা জিনিস, আমি ন্যাচারালি খুব একটা ঝাল খাই না, মানে আমি ঝাল খেতে পারি না আর কি, আমার হিচকি ওটা স্টার্ট হয়ে যায়। কাঁকড়াটা প্রচুর ঝাল, মানে কাঁকড়াটা ঝাল দিয়ে আর কি করে, ঝাল ঝাল করেই করে। কাঁকড়াটা প্রচন্ড ঝাল দিয়ে করেছিল, বাট কাঁকড়ার টেস্টটা এত ভালো ছিল, এত টেস্টি ছিল, মানে এটা বোধহয় কাঁকড়া বলেই বোধহয় আমি খেয়েছি। এত টেস্টি ক্র্যাবস, ও মাই গড। আর আমার বোনু কাঁকড়ার দাঁড় দিয়ে খেলা শুরু করে দিয়েছে, যে কাঁকড়ার দাঁড়ে করে একটা করে নকুলদানা তুলছে। ও তো এত ঝাল লাগছিল, কিছুটা মিষ্টি খেতে হচ্ছিল খাওয়ার মাঝখানে মাঝখানে। তো দেখো কাঁকড়ার দাঁড় দিয়ে নকুলদানা গুলো তুলে তুলে আমায় খাওয়াচ্ছে, নিজে খাচ্ছে, এই করছে। তো দীঘার দ্বিতীয় পর্ব আমি এখানেই শেষ করছি। আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম মোহনা, মোহনা থেকে নিউ দীঘা অব্দি এত সুন্দরভাবে রাস্তাটা সাজানো সেইটা, এবং কি কি খেলাম, সমুদ্রে কিরম এনজয় করলাম, সেসব কিছু। হ্যাঁ, তোমাদেরকে একটা গল্প বলবো বলছিলাম, সেইটা আমি একটু শুনিয়ে নিয়ে তারপরে এই ব্লগটা শেষ করব। সেটা হলো হচ্ছে, সমুদ্রের ধারে আমাদের তো লেগেছে, এটা তো মানে খুব, ঠিক আছে, একটা মানে পেইনফুল ব্যাপার হয়েছে। সমুদ্রের ধারে একজন লোক ওই ঢেউয়ের মধ্যে পড়ে গিয়ে
পুরো মাথা ফেটে গেছে, মানে বোল্ডারে মাথাটা লেগেছে, মানে তিনি আর কি ঢেউটা সামলাতে না পেরে বোল্ডারের উপর আছড়ে পড়েছেন এবং মাথা ফেটে গেছে। হাত পা পুরো কেটে তো গেছেই, মাথা ফেটে গেছে, তার একদম গল গল করে রক্ত বেরাচ্ছে। তো সেই দিক দিয়ে আমার সেরকমও কিছু হয়নি, তার জন্য মানে ভগবান কা লাখ লাখ শুকর হ্যায়। আর এইরকম ডেঞ্জারাস কিন্তু জিনিসপত্র তোমাদের সাথেও কোনো সমুদ্র সৈকতে গেলে হতে পারে। তো নিজের মজা করাটা নিজের জায়গায়, কিন্তু সবসময় মাথার মধ্যে সেফটি অ্যান্ড সিকিউরিটিটা সবসময় যেন মাথায় থাকে, কারণ আনন্দ করতে গিয়ে কোনো এরকম ডেঞ্জারাস ঘটনা যেন তোমাদের সাথে না হয়। আর এই দেখো আমাদের ঘরে একজন ব্যাহেমানও ঢুকে পড়েছিল, সেটা হলো হচ্ছে ইনি, ব্যাং। আমাদের ফার্স্ট পার্টে আমি দেখিয়েছিলাম যে আমরা যখন দীঘায় গেছি ফার্স্ট দিন খুব বৃষ্টি হয়েছে, আর বৃষ্টিতে মানে ব্যাং তো বেরাবেই। আমাদের কলকাতায় অতটা দেখা যায় না, তবে অন্যান্য একটু গ্রাম সাইডে বা একটু মফস্বল সাইডে গেলেই কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টি হলে ব্যাং বেরিয়ে পড়ে, দেখা যায়, অনেক ব্যাং দেখা যায়। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। এর নেক্সট পার্টে মানে দীঘার থার্ড পার্টে আমি তোমাদের সাথে শেয়ার করব অমরাবতী পার্ক। খুব সুন্দর একটা পার্ক, এবং আর একটা জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে ঢেউ সাগর। ঢেউ সাগরে বেশ সুন্দরভাবে সাজানো একটা, ওটাও একটা পার্ক টাইপের, যেখানে অনেক রকম রাইডস, অনেক রকম স্ট্যাচুজ আছে, লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো জায়গাটা। তো এর পরবর্তী পার্টে আমি তোমাদের সাথে এই দুটো জায়গা এবং আমরা কিভাবে দীঘা থেকে বাড়ি ফিরলাম সেটা শেয়ার করব। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দাও, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তোমরা কারা কারা দীঘা ঘুরতে আমার মতো ভালোবাসো এবং কারা কারা দীঘা ঘুরছো এখন বা আগে ঘুরেছো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো। সবাই ভালো থেকো, স্টে হ্যাপি, স্টে টিউনড। আই লাভ ইউ অল অফ ইউ গাইজ, বাই।